হামজা ভেতরে এসে অন্তুর সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল, চাবিটা দাও। ওদেরকে ছেড়ে দিন। ওদের সাথে কোনো শত্রুতা নেই আপনাদের। ওরা কষ্ট পাচ্ছে শুধু শুধু। ওদের খামোকা আঘাত করে নিজেদের জানোয়ার প্রমাণ করার মাঝে বাহাদুরি নেই মেয়র সাহেব। ওরকম আঘাত আমরাও সয়েছি, বহু সয়েছি। আরাম করে গড়িয়ে এতদূর আসেনি। জয়ের পিঠের দাগগুলো দেখছে হয়তো, আমারগুলো দেখবে? তার জিম্মেদার ওই ছোট ছোট শিশুরা ছিল না। শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ আপনি। যুক্তিহীন কথা আপনার মুখে খুব কটু শোনায়। চাবি দাও। ছেড়ে দিন ওদের, বাড়ি ফিরতে দিন। যে যার মায়ের কোলে ফিরে যাও। চাবি কোথায় রেখেছো? ঘরটা দুলে উঠল বোধহয়। গম গম করে প্রতিধ্বনি হলো হামজার গর্জনের মতো ভারী ধমকটা। চোখ বিস্ফারিত হয়ে এসেছে। এতটা উত্তেজিত দেখা যায়নি তাকে আগে। জয় পোশাক পরছিল তখন আয়নার সামনে। গুনগুন করে গান গেছি। আমি কখনো যোদ্ধা, কখনো বিদ্রোহী, কখনো কবিতার কলি। গোটা ঘর শান্ত, অথচ ক্ষুব্ধ হাতে উল্টে পাল্টে করে সেই চাবি পেল না হামজা। আর চাইলেও না। ছেলেদের নিয়ে নতুন তিনটে বিশাল তালা আনলো। নিজের চাবি দিয়েও নয়, বরং শাবলের আঘাতে পুরনো তালা টুকরো টুকরো করে ভেঙে নতুন দুটো তালা পরপর মারল সিঁড়ির দরজায়। বেরিয়ে গেল দু ভাই। এরপর রাতটা কাটলো অস্থির। আর খাবার খেলো না বাচ্চারা। রিমি খাবার নিয়ে যায় রাতে একবেলা। আজ নতুন তালা চাবি কার কাছে নেই। হামজা সাথে নিয়ে গেছে। অন্তু কয়েকবার চেষ্টা করেছিল তালা ভাঙার, পারেনি। নামাজে সে রাতে খুব কান্নাকাটি করছিল। শেষ রাতে অল্প একটু পানি খেয়ে রোজা রাখার নিয়ত করে। উপবাস মানুষকে পরিশ্রুতি করে, ভেতরের গ্লানি মুছে দেয়। এছাড়া অন্তু টের পেতে চায় ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করে না খেয়ে বেলার পর বেলা ওই অন্ধ কুটিরে কাটাচ্ছে। এরপর থেকে অন্তু বহুকাল যাবৎ একাধারে রোজা রাখত। দিনের বেলাটা রাতে নামাজে কাটত। এরপর আর কখনো তেমন একটা জয়সঙ্গ পায়নি তার। রিমি জানলা দিয়ে ভাঙা চাঁদটা দেখতে দেখতে টের পেল তার গাল বেয়ে বৃষ্টি নেমেছে। এই দোটানা জীবন কাটতে কাটতে যাবে কতদূর হামজা ধূর্ত। কেবল বাড়ির নিঃশব্দ পরিবেশের কাছ থেকে সে পুরো ঘটনার বিবৃতি পেয়ে যেতে পারে, তার দক্ষতা অথবা অভিজ্ঞতা। আজ যখন দুপুরের পর পৌরসভার অধিবেশনের বৈঠকের শেষে হামজা বাড়ি ফিরল, তখন অন্তু বড় ঘরে। এ কথা বুঝতে তার সমস্যা হলো না। জয় ঘুমাচ্ছিল। রিমি অন্তত হামজার সম্মুখে মুখের অভিব্যক্তি লুকাতে খুব কাঁচা। সে সামনে দাঁড়িয়ে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। হামজার রুমে এলো, পাঞ্জাবি খুললো, একটা ফতুয়া পরে জয়ের রুমে গেল। তখন জয় ঘুমাচ্ছে। জয়কে ডেকে বলল, আরমিন রুমে নেই। ব্যাস, সংক্ষিপ্ত একটি তথ্য দিয়ে সে নিজের ঘরে চলে গেল। জয়ের মাথায় স্ফুটন শুরু হয়ে যায়। অথচ অন্তুর সামনে গেলে আজকাল আর আগের মতো খ্যাপাটে হতে পারে না। যে মেয়ের চোখে ভয় নেই, তাকে ভয় দেখানোর সময়ের অপচয় ছাড়া কিছুই না। হামজা রুমে এলো। রিমি অস্থির হয়ে বিছানায় বসে উঠছে। এ কাজ করছে, ও কাজ করতে চাইছে, অথচ হাতে কাজ উঠছিলই না। হামজা এসে বসল বিছানায়। রিমি তাকাতে পারে না এই শান্ত চোখে। আয়নায় দেখে ভারী মুখটা। চাপদাড়িতে শ্যামলা চেহারাটা দারুণ মানায়। রিমির দাদি বলতো, পাঠার মতো শরীর, হেই দানবের লাগে আমার কুট্টি রিমিরে বিয়ে দিস না রে। অথচ সেই বিশালকে রোগটা কখন কিছু চাপিয়ে দেয়নি রিমির উপর, বরং ওর ছোট্ট বয়সের জেদগুলো একজন অসীম ধৈর্যশীল অভিভাবকের মতো করে মেনে চলেছে। একবার রিমির কলেজে দুটো ছেলে রিমিকে কটূক্তি করেছিল। হামজা পাটোয়ারির বউ কথাটা উল্লেখ করে নোংরা কথা বলেছিল। হামজা সেই ছেলে দুটোর কী করছে তা অজানা। একদিন রাতে রিমিকে নিজের কোলে বসিয়ে নরম করে বলেছিল, পড়ালেখার কি খুব ইচ্ছে আপনার ম্যাডাম? রিমি বলল, না, আমার পড়তে একটুও ভালো লাগে না, এক্সট্রা ঝামেলা। হামজা হেসেছিল, তো কী করতে ভাল লাগে? রিমি লজ্জায় লাল হয়ে হয়ে মাথা নত করে মুখে বলতে পারেনি, আপনার সংসার করতে ভাল লাগে। আমার বয়সটাই তো এমন। সংসারের কাজকাম করা, বউ বউ সেজে থাকা, শিহরণ, আপনার সেবা যত্ন স্পর্শ,
এছাড়া কিচ্ছু ভাল লাগে না। হামজা বলেছিল তাহলে পড়ালেখা ছাড়িয়ে দেয়, ইন্টার পরীক্ষা দিয়ে আর পড়তে হবে না। মন থেকে বলবে তুমি রাজি? বিয়ে কবুল পড়াচ্ছেন? খিলখিল করে হেসে উঠছিল রিমি। এরপর পড়ালেখা করা হয়নি। যখন ক্ষমতার অগ্রগতি হচ্ছিল হামজার, রিমির আনন্দ লাগেনি আবার, খুব লেগেছিল। হামজার স্বপ্ন শুনতে শুনতে সেও চাইতো হামজা সংসদ নির্বাচন অংশগ্রহণ করুক। সে হবে মাননীয় সংসদ সদস্য, যাকে ওই এমপির বউ। কিন্তু মাঝারকে মারার পর তাদের মাঝে যে ভাঙন শুরু হয়েছিল তাও ঠিক মিটে যেত। কিন্তু তারপর একদিন এলো রিমির উপর এক জঘন্য প্রস্তাব। রিমিকে নিয়ে হামজা গেল একদিন বড় ঘরে। ও ঘরে প্রথমবারে গিয়ে রিমির দম আটকে এসেছিল। মনে হচ্ছিল হামজার সাথে সে কোনো কবরে নামছে। জাপটে ধরেছিল হামজাকে। হামজা আশ্বাস দিয়েছিল কিচ্ছু হবে না, তুমি ওদের খাবার দিবে একবেলা। আরমিন বিয়ে হয়ে আসার কিছুদিন আগে এক পালা বাচ্চাদের আনা হয়েছিল। তাদের কিছুদিন রাখা হয়েছিল। এক রাতে তাদের নিয়ে যাওয়া হলো মালটানা ভ্যান গাড়িতে। কোথায় নিয়ে গিয়ে হত্যা করে ফেলে হয়েছিল। শুধু বাচ্চাদের নয়, যুবকদেরও আনা হতো, টর্চার করা হতো ওদের, কিছু জিজ্ঞাসা করা হতো, কিন্তু সেন্টিমেন্ট চাওয়া হতো, না হলে মৃত্যু অথবা কারাগার। আপত্তিকর সেন্টিমেন্ট। এরপর থেকে অবধি রিমি হামজার মাঝে সেই পুরনো সম্পর্ক ফিরে আসেনি। দোটানা টানাপোড়েনে কেটে গেছে বহুদিন। রিমি ঘেন্নায় লজ্জায় দুটো বাচ্চা নষ্ট করেছে, অথবা ভ্রূণ, অথবা তার আগেও অবস্থায় ওষুধ খেয়েছে, তা হামজা জানে না। রিমি চায় না তার বাচ্চা পৃথিবীতে এসে এমন বাপ চাচার সংস্পর্শে পাক। এমন একটা বাড়িতে সে পালিত হোক, যে বাড়িটা কলুষিত, অমানুষের বসবাস, যেখানে প্রতিটি সদস্যের মাঝে নোংরামির বীজ আছে। হামজাকে দেয়া তার সবচেয়ে বড় এবং নীরব শাস্তি বাবা হওয়া থেকে বঞ্চিত করা। কারণ যে লোক অন্যের সন্তানকে এভাবে অমানসিক অত্যাচার করতে পারে, তার বাপ হওয়ার অধিকার নেই, কমিস খেলেনি। অথচ হামজা মনে মনে একটা বাচ্চার জন্য মরিয়া। তবু কোনোদিন মুখ ফুটে রিমিকে কিচ্ছু বলে না। হয়তো মেয়েটা নিজের অক্ষমতাকে নিয়ে কষ্ট পাবে। অথচ হামজা জানেই না রিমি সুস্থ। প্রথম দিকে তার বয়স কম থাকে, বাচ্চার কথা চিন্তা করা হয়নি। পরে হামজার ধারণা রিমি অসুস্থ, অথবা নিতে চায় না। এসব ভাবলে রিমি বুক পুড়ে যায়, খান খান হয়ে আসে ভেতরটা। সে মা ছিল, সেই সকল অনাগত সন্তানদের পাশ করেছে। পাপীদের আশপাশ থেকে সেও কঠোর পাপী হয়েছে। তার বাবার বাড়িতেও রাজনীতির ছায়া ছিল, কিন্তু অন্দরে কখনো সেসবের দাগ লাগেনি। বাইরে বাপ চাচারা কী করছে তা নিয়ে ভেতর বাড়ির কোনো সম্বন্ধ ছিল না। হামজা বিছানায় বসে থাকে অনেকক্ষণ মাথা নিচু করে। রিমি আয়নাতে দেখছিল ওকে। মাথার ঘন চুলগুলো এলোমেলো হয়ে আছে। দুই ভাইয়ের দাড়িটা অযত্নে বড় পেরে উঠছে। দেখতে অন্যরকম সুন্দর লাগে। একসময় হামজা রিমিকে ডেকে পাশে বসায়। অল্প চুপ থেকে জিজ্ঞাসা করে, এত নারাজ তুমি আমার উপর? রিমি কথা আটকে আসে। তবু বলেন, তা কেন বলছেন? আমাকে আমার বিশ্বাস তুমি, আপনি কি আমাকে বিশ্বাসঘাতক বলতে চাইছেন? হামজা তাকায় চোখ তুলে। রিমি জমে গেল। চোখ নামার সঙ্গে সঙ্গে হামজা জিজ্ঞাসা করে, আমার চাবি এখনো তোমার ডয়ারে, তোমার কাছে? আরমিন চাবি কোথায় পেল রিমি? রিমি কথা বলে না। হামজা পা টান করে নিয়ে রিমির কোলে মাথা রেখে থরথর করে কেঁপে ওঠে রিমি। এক দৃষ্টিতে চেয়ে থেকে হামজা কিছুক্ষণ ওর মুখের দিকে, ফের উঠে বসে রিমিকে ঘুরিয়ে নিজের মুখে বসায়। মুখের হাতের আজলায় ধরে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, কি চাও বলো? আরমিনের মতো ওদের ছেড়ে দেবার আর্জি ছাড়া যে কোনো কিছু কবুল বলো। বলো কি চাও? রিমির চোখ ভরে উঠেছিল চট করে। এই লোকের সামনে টিকে থাকা বড় মুশকিল তার জন্য, যার প্রশস্ত বুকে মুখ না লুকোলে একসময় একটু চলতো না। সেই লোকটা থেকে সে এত দূরে দূরে কেন? আজ পরিস্থিতি কাঠিন্য নিতে দম ফুরিয়ে যাবার জোগাড়। পানিটুকু চোখ বেয়ে গড়িয়ে পড়ার আগে রিমি বলল, আপনি যা নিষেধ করছেন, আমি যদি সেটাই চাই? হামজা শান্তভাবে মাথা দোলায়। শর্তের খেলাপ হয়ে যাচ্ছে। অন্য যে কোনো কিছু চাও? তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। তাহলে অনেক প্রশ্ন।
রিমি হামজার হাত দুটো নিজের চোয়াল থেকে সরিয়ে দেয়, জিজ্ঞাসা করে, জয় ভাইয়ের মতো আপনারও নারী দোষ আছে? আরমিন বড় ঘরের পাশে অনেক খারাপ মেয়েকে দেখেছে। হামজা হাসলো। অনেক কিছু দেখে ফেলছে সে। উত্তর দিন, নারী দোষ আছে? ছিল। বিস্ময়িত আহত চোখে তাকায় রিমি। হামজা ছটপট করে। বোধহয় প্রথমবার তার চোখে কাতর লক্ষ্য করা যাচ্ছিল। সাফাই গাওয়ার মতো করে বলেছিল, বহু বছর আগে ছিল, যখন আমি একদম যুবক। এরপর ধীরে ধীরে সোসাইটিতে যখন নাম গাম বাড়ছিল, দায়িত্ব ব্যস্ততা বাড়ছিল, তখন সেসব কমে এলো। আবার তখন একদিন ঝন্টু কাকার বাড়িতে তোমাকে দেখলাম। বিশ্বাস করো, আর কোনোদিন কোনো মেয়েলোককে ছুঁই নেই। চট করে রিমি মুখে হাত ছোঁয়। তোমাতে ছুঁয়ে বলছি, আর কাউকে ছুঁইনি আজ পর্যন্ত। এরপর বেশি দিন অপেক্ষা করিনি, এই জন্য তাড়াতাড়ি বিয়ে করে তুলে আনলাম। বিয়ের আগে ছেলে মানুষের দোষ ধরতে আছে? তখন তো তুমি ছিলে না, বিভিন্ন ক্লাবে স্লাবে যেতে হতো, তখন নিজেকে সামলানো যায়নি। কিন্তু তোমাকে দেখার পর আর না। নয়তো তুমি তখন একেবারে ছোট। অত ছোট বয়সে বিয়ে করতাম না, একটু বড় হতে দিতাম। কিন্তু আমি জানতাম এই দিন একদিন আসবে, সেদিন জবাব দিতে গেলে লজ্জিত হতে হবে। কথা বলার সময় গাইগুই করা পছন্দ না আমার। যে কোনো পাপকে স্বীকার করব, সেটা বুক ফুলিয়ে, নয়তো নিজেকে পাপীর চেয়ে বেশি ছোট লোক মনে হয়। এই স্বভাবটা জয় খুব পেয়েছে। এই দিনটা ফেস করতে চায়নি। রিমি বুঝতে পারছিল না কি করবে কি বলবে, অথচ বুকে এক প্রকার ব্যথা জড়িয়ে ধরছিল। ওদের কেন ধরে রেখেছেন? কাজ আছে। কি কাজ? সব কি বলা যায়? বললে বুঝবে? তবু শুনি। না, শুনতে হবে না। কিছুটা কঠিন শোনায় হামজার স্বর। দুজনে চুপচাপ মুখ ফিরিয়ে বসেছিল অনেকক্ষণ। কারো কোনো কথা নেই। দুজনের ভেতর জমাটবদ্ধ অপরাধগুলো নাকি তীব্র অনুযোগ পালানি ওঠানামা করছিল। এক দুর্ভেদ্য তিক্ত আবেগানুভূত নিঃশব্দ ঘরটাতে ঘুরপাক খাচ্ছিল বাতাসের দেওয়ালে। তখন জয় এর ঘর থেকে চাপা বাকবিতণ্ডতা কানে এলো। হামজা উঠে গেল, পিছে পিছে যেতে হলো রিমিকে। এরপর লোকটা তালা মেরে শেষ একবার ঘরে এসেছিল, তবু কোনো কথা হয়নি। আজ আর রিমির কাছে ঘড়িটা পরিয়ে চাইল না। রিমিও এগিয়ে গেল না, বেরিয়ে গেল দুভাই। রিমি চুপচাপ বসে থাকে জানলার ধারে। এত ভাবনা দ্বিধাদ্বন্দ্ব ভেতরে উথাল পাথাল করছে। মাথাটা পড়বে। একাধারে অনেকক্ষণ কান্না করার ফলে মাথাটা স্বাভাবিকের তুলনায় শতগুণ ভারী মনে হচ্ছে। বুকটা পোড়ায়। ধোঁয়া যেন আকাশে মেঘ উঠছিল। তার নির্বাক চোখে দেখে গেল সে পুরো রাত। রাত 2টোর দিকে মুস্তাকিন দিনাজপুরে পা রাখলো। ঢাকায় একটা কাণ্ড ঘটেছে। তা হয়তো এসে পৌঁছেছে দিনাজপুরে, অথবা পৌঁছায়নি। বাস টার্মিনাল ফাঁকা, রাস্তাঘাট শ্মশান হয়ে আসছে। তারা কয়েকজন যারা বাস থেকে নামলো তারাই কেবল মানুষ, গাড়ি তেমন নেই। হেঁটে যেতে হবে। ফ্ল্যাটটা এখনো ছাড়া হয়নি, তবু সেখানে যেতে ইচ্ছে করলো না। অন্য কোথাও যাওয়া দরকার। কত মাস পর সে দিনাজপুরে এলো আবার, মনে নেই তার। হাঁটতে হাঁটতে একসময় যখন অন্ধদের বাড়ির বেশ কাছে দিয়ে অতিক্রম করলো, তখন সেই অদ্ভুত দুঃসাহসী আর অল্প স্বল্প বোকা নারীটির ভীষণ সুশ্রী মুখটা ভেসে উঠল চেহারায়। ভীষণ স্নিগ্ধ। মাথায় ওড়না ছাড়া সে একবার দেখার সুযোগ পেয়েছিল। সেই রাতটার কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল। সে ছিল তখন পুলিশ অফিসার। পরিচয়টা মায়ায় পড়েছিল সে। তবু মেয়েটিকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারেনি। আজ সেই পরিচয় নেই, পরিচয় রাখার দরকার নেই। নাইটের উপর তার দুর্বলতা আজও মিথ্যা নয়। মনে পড়লে বুকটা তীর তীর করে জ্বলে ওঠে। তাতে কি? যে মেয়ের কপালে সুখ থাকে না, কোথাও থাকে না, তার কাছে কি আর্মির সুখে? তো হাসলো মনে মনে। সে এমনভাবে এসব ভাবছে যেন সব ঠিকঠাক হয়ে গেছিল। কখনো তো সেই মনের দৌর্বল্য তো প্রকাশ করা হয়নি। তার সুদর্শন চেহারা মায়ায় পড়ার মতো মেয়েও নয় হয়তো সেই নারী। দিনাজপুরে ফেরা তার কিছু উদ্দেশ্য হাসিলের জন্য। তা ফুরালে আবার সে ফিরে যাবে এ জেলা ছেড়ে। এই কটা দিন সেই অস্থায়ী পরিচয়ে পুরো ফ্ল্যাটটা থাকবে বলে ভেবে নিল। কিছুদিনে সেই অবাস্তব পরিচয়টা একটা মায়া পড়ে গেছিল কেমন। হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পড়ল। টেরই পায়নি। সামনে রাস্তা মোড় পেরোলে
বিশাল হোটেল। এখান থেকে ভবনটি মাথা দেখা যায়। জলজলে ইংরেজি অক্ষরে নিজের নাম জানান দিচ্ছে। উদাস পায়ে হেঁটে এগিয়ে গেল সেদিকে। কদিন আগে হঠাৎই তরুর কাছে কল এলো সেই লোকটার। সে শুধু তার জন্মদাতা হিসেবে বাপ, আর কিছু না। তরু বিশ্বাস করতে পারেনি। যে মূর্খ লোকটা মেয়ে বলে পরিচয় দেয়নি কখনো, সে কেন কল করে মিষ্টি করে ডাকছে। তার অপরাধ, তার মায়ের গর্ভে একের পর এক শুধু মেয়ে জন্মেছে। আর মেয়েরা তো কামাই করে খাওয়ায় না, ওদেরকে আর বসিয়ে খাওয়াতে হয়। উপরন্তু বিয়ে শাদি দিলে কত ঝামেলা খরচা। কথায় কথায় সেই লোক বলল, একখান ইঞ্জিনিয়ার পাত্র পাইছি রে মা, সুখে থাকবি তুই। তোর মাও রাজি। শুক্রবারে বাড়িতে আয়, ওরা দেখবার চাই তোরে। তুই কইলে আমি যামুনে, আমার সাথে আসিস। তোর আত্মা কেঁপে উঠল। একবার তরুর বয়স যখন 14, সেবার এক কথায় এই লোক এসে ভুলিয়ে ভুলিয়ে বাড়ি নিয়ে গিয়ে অর্ধেক বিয়ে দিয়ে দিয়েছিল। জুয়া খেলে হটে যাবার পরে অনেক টাকা ঋণ হয়ে গেছিল। এরপর এক বয়স্ক লোকের কাছে তরুকে বিয়ে দেবার বদলে সেই টাকা শোধ করতে তার আয়োজন। বুড়ো পাত্র অনেক টাকা দিয়ে 14 বছরের তরুকে বিয়ে বউ হিসেবে কিনতে চায়। তরু হাতে পায়ে ধরে কেঁদেছিল বাবার। মাতাল বাপ শোনেনি, ওর মাকে ওর সামনে মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল। সেদিন জয় গিয়ে একটা হাঙ্গামা করে তরুকে নিয়ে এসেছিল। আর কোনোদিন তরুকে নিয়ে যাওয়ার সাহস পায়নি ওই লোক। আজ আবার কল করেছে। তরু বড় হয়েছে এখন, তবুও সে আতঙ্ক মস্তিষ্ক সংরক্ষিত হয়ে আছে এখন। ছটপটিয়ে উঠে দাঁড়ায়, এদিক সেদিক পায়চারি করে। এ বাড়িতে তার ভরসার স্থল, যাকে নাকি সে আজকাল ঘৃণা করে বসেছে, সত্যি কিনা বোঝাও যায় না কখনো। হামজাকে বললে জেলে দেবে বা অন্য পদক্ষেপ, তবুও তার কোনো দাবি কখনো হামজার কাছে করার অভ্যাস নেই। ঘৃণ্য লোকটার কাছে ছুটে যেতে হলো। আর কেউ নেই তরুর, কেউ নেই। ওই পুরুষটা আছে, তরুর দেবতা সে, তরুর অদ্ভুত রক্ষক। জয় তখন খাচ্ছে, টেবিলের উপর প্লেট রেখে পাশে দাঁড়িয়ে গপাগপ গিলছে। কোথাও বেরোবে? জয়ের সামনে আজকাল সে যায় না। বুকের ব্যথা সহ্য হয় না। লোকটাকে দেখলে চিৎকার করে কান্না ছুটে সে, যাকে তরু বিসর্জন দেবার নাম করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তরু ছাড়া কেউ জানে না তাকে যে মনের মন্দিরে কেন্দ্রে দেব হিসাবে অধিষ্ঠিত করে ফেলেছে সেই কিশোরী বয়সে। তাকে সরানো যায় না, বড়জোর সান্ত্বনা দেওয়া যায় মিথ্যে ঘৃণার আড়ালে। তরুর চোখ টলমল করে উঠছিল, কেন জানা নেই। দৌড়ে গিয়ে কাঁপতে কাঁপতে জয়ের হাতে ফোন ধরিয়ে দেয়। অস্থির হয়ে চেয়ে থাকে। জয়কে কিচ্ছু বলতে হলো না, সে যেন সব জানে। ফোন কানে নিয়ে বকে গেল, খালি রাত জেগে জন্মাইলে বাপ হওয়া যায় না চাচা। ওরকম তো কার্তিক মাসেও কুত্তা বাচ্চা জন্মায়, তাই বলে বাপের ঠিকানা থাকে ওদের? এতগুলো দিন যখন খাওয়া পড়া সহ যাবতীয় ভরণপোষণ দিয়ে মানুষ যখন করতে পেরেছি আমরা, ওর বিয়ে বাড়লাও দিয়ে দিব। আর আপনি জানেন, আমি বিয়ে দিলে কোনো ছোটোখাটো রাজার ঘরেই যাবে তরু। নিজের বিজনেস হিসেবে ব্যবহার করতে চান মেয়েকে, তা ভালো, তবে তা মনে চেপে রাখুন। বারবার সে কথা কানে এলে কবে মাথার পোকাটা নড়ে চড়ে বসবে, দেখা যাবে বংশ নির্বংশ করে রেখে আসবো। বাপ লোকটা কল কেটে দিয়েছিল ভয়ে। ভীষণ ভয় পায় জয়কে। কিন্তু আজ সকালে তার মা কল দিয়ে কান্নাকাটি করছে। তরু জানে মায়েরা নিজ থেকে করছে না, ওই লোক মারধর করেছে খুব। বাধ্য হয়ে মাকে দিয়ে এসব বলাতে। জয় নেই, তরু কার কাছে যাবে? সে তো কারো কাছে দুঃখ প্রকাশ করতে শেখেনি। যার কাছে সে দুঃখ সঁপে দিয়েছিল তাকে তো মুখ ফুটে বলতে হয়নি কখনো। মুখ দেখলেই অন্তর্যামীর মতো সব বুঝে দিত। অনেকক্ষণ বসে রইল জয়ের কবিত্রগুলির সাথে। জয় বিসর্জন দেবার পর থেকে যখনই বুকে যন্ত্রণা উঠছে, সে এসে জয়ের কবিত্রগুলির কাছে কষ্ট বলেছে। অবলা প্রাণী বোঝে কিনা কে জানে, তবু বলে তরু। তরুর ইচ্ছে করলো দৌড়ে জয়ের কাছে যাবে, কষে চেপে ধরবে জয়কে, জড়িয়ে ধরে চেঁচিয়ে কাঁদবে অনেকক্ষণ। তারপর বলবে, আমি আপনাকে পেলাম না সে ঠিক আছে, কিন্তু অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। আমি কিন্তু মরে যাব জয় ভাইয়া, সত্যি বলছি। আপনারা আমাকে
আপনি ছাড়া অন্য কারো হতে বাধ্য করলে আমি মরে যাব, বলে দিলাম। ছোটবেলা থেকে যার সমস্ত কাজকর্ম করতে করতে নিজের দেহ মন সবখানে শুধু একজনকে জায়গা দিয়ে দিয়ে এত বড় হয়েছে, হোক না সে না হলো আমার, তবু সে ছাড়া আর কারো হবার নয়। বুঝেছেন আপনি? বুঝেছেন? কথাগুলো ভাবতে ভাবতে কখন যে হু হু করে কেঁদে ফেললো নিজেও টের পায়নি। সামলালো না, ঝরতে দিল পানি। কল্পনা করলো জয় সামনে বসে বিরক্ত হয়ে চেয়ে আছে। তখন জানি একটা ধমক মারবে, তারপর বলবে, কিছু খাবি? আচ্ছা পাঠাই দিচ্ছি। আইসক্রিম পাঠাবো নাকি পেঁয়াজু? মুড়ি খাবি? আচ্ছা আমি আনি। মুড়ি মাখা খেয়েই বের হবো। তোর চোখ বাদ মানে না, শব্দ করে কেঁদে ফেললো আবারও। পলাশের হুকুম অথবা পারিবারিক রেওয়াজ, বাড়ির বউরা শাড়ি পরে থাকবে। রূপকথা একটা নীলচে সবুজ শাড়ি পরে রান্না করছিল। খুব ভালো রান্না জানে সে। পলাশ মদ গাজার বাইরে খেলেও খাবারটা রূপকথার হাতেই খায় 3 বেলা। সকাল তখন 9টা। গতকাল কোনো কারণে স্বাভাবিকভাবে ঘুমিয়েছিল পরাগ। সিঁড়ি দিয়ে নামতে নামতে চেয়েছিল, রূপ, ও রূপ, বেঁচে আছো? মরিনি। এত জোরে জোরে চেঁচানোর কি আছে? আশ্চর্য! রূপকথা শাড়ির আঁচলে পিঠ ঘুরিয়ে এনে কোমরে গুজে পলাশ এগিয়ে এসে অনাবৃত ফর্সা কোমরটা চেপে ধরল। রূপকথা অবাক। এরকম ভালোবাসা যে স্বামীর কাছে পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায়নি। স্বাভাবিক ভালোবাসা সে পলাশের কাছে পেল আর কই? পেয়েছে শুধু শরীরের দাগগুলো। তোমার সাথে প্রেম মানে না পলাশ ভাইয়া, তুমি জানোয়ার রূপে সুন্দর আমার কাছে। হো হো করে হেসে উঠল পলাশ। তুই বউ হবার পরেও তোর মুখে পলাশ ভাইয়ে ডাকটা শুনতে এত ভালো লাগে, মনে হয় সেই ছোট্ট রূপ আমার পিছু পিছু ঘুরছে একটা পাখির খাঁচা কিনে এনে দেবার জন্য। রূপ কথা কথা বলল না। সে কি জানতো তার সুদর্শন পলাশ ভাইয়া সুস্থ স্বাভাবিক মানুষ নয়? সে একজন সাইকোর সাথে কুখ্যাত সন্ত্রাসবাদী কালো ব্যবসায়ী। বাবাই যে শিখিয়েছে পলাশকে এসব, সেটা তো জানতো না রূপকথা। কী রান্না করছিস? চিংড়ি মাছ। নাস্তা না বানিয়ে সকাল সকাল চিংড়ি? পলাশ রূপকথাকে সরিয়ে দিয়ে নিচে দাঁড়ায় চুলোর সামনে। এই সময় রূপকথা আচমকা আশা করে বসে, পলাশ যদি আসলে সুস্থ হতো, ভালো হতো। সে একটা সুন্দর সংসার পেত, তার স্বামী সুন্দর, বেশ সুন্দর। রূপকথা চেয়ে থাকে, আর পলাশের চেহারায় সূক্ষ্ম মিল আছে। তারা দুজনেই সুন্দর। পলাশকে দেখে অল্প সন্দেহ করার অবকাশ নেই যে সে এমন হিংস্র টেররিস্ট। জিজ্ঞাসা করে, আজ হাবভাব এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? আজ মুড ভালো, ভাবছি তোকে নিয়ে কয়েকদিন কাকার কাছ থেকে ঘুরে আসবো। বহুদিন ঢাকা যাওয়া হয় না। ওদিকে সব কী হাল আল্লাহ জানে। সেসব ছেড়ে ছুড়ে দিলে হয় না। কঠিন করে বললে রূপকথা। তোরা মেলক এই কথা ছাড়া আর কথা জানিস না? কি ছেড়ে দিব? আমি একজন ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে দেব? খাবি কি? আমি আর কাকা ব্যবসায়ী, খারাপ কি? ওগুলো ব্যবসা। তুমি আর বাবা নিলে সন্ত্রাস দল পরিচালনা করো, তা জানি না আমি? জানলে কি? তুই জানবি না তো কে জানবে? কাকা সেই দিন বলল একটা বাচ্চা কাচ্চা নিতে। এত বছর একটা উত্তরাধিকারী আসলো না। এসব তো তোরই আর তোর সন্তানদের। রূপকথা কথা বলার রুচি থাকলো না। আগে এসব কিছু মনে হতো না। সেও ভাবতো এসব তো ব্যবসায়ী। আসলে তো তার বাবা একজন বড় ব্যবসায়ী আর পলাশ ভাইয়ে দেখাশোনা করে। পরে বুঝলো কিছু মনে হতো না। এটা স্বাভাবিক। পরিবারের লোক যারা এসব ভোগে তাদের কাছে কোনো কালে এসব ভুল লাগে না। কিন্তু যখন পলাশের অত্যাচার শিকার হতে শুরু করলো সে, তারপর থেকে কালোবাজারি ব্যবসা, নোংরাবাজি, চাঁদাবাজি, স্মাগলিং, এসবে ঘেন্না ছিটকে পড়তে শুরু করলো। পলাশের ফোন বাজছে। বকতে বকতে ফোন আনতে গেল। এত সকালে কল আসা তার অপছন্দের। ঢাকা থেকে কল এসেছে। রূপকথা শুধু শুনতে পেল পলাশ চেঁচিয়ে বলছে, কাকার লাশ কোথায়? কাকার অ্যাপার্টমেন্টে। রূপকথা থমকে গেল। বাবার লাশ রাজধানীতে, তার নিজের অ্যাপার্টমেন্টে? রাজন অজগার তার টাকার পাহাড়ের একাংশ দিয়ে বিশাল একটা ভবন তৈরি করেছিল ঢাকা শহরে। ভবনটি 21 তলার। প্রতিটি ফ্লোরে ভিন্ন কাজে ব্যবহৃত। আবাসিক একটা ফ্লোর ছিল 18 তলার। সেখানে তাকে মারা হয়েছে খুব নৃশংসভাবে। পুরো 7 ঘন্টা পর তার লাশের হদিশ পাওয়া গেছে। সেটা পেয়েছে একজন সার্ভেন্ট। সে সকালে ড্রিঙ্ক দিতে গিয়েছিল। পলাশ সোফায় গেড়ে বসে থাকে। কাকার জন্য তার কষ্ট হচ্ছে।
সে যখন ছোট তখন তার উম বাপ ক্রস ফায়ারে মারা গেল। মাটা পাগল ছিল, পলাশকে অমানসিক অত্যাচার করত, যখন তখন পশুর মতো মারা, খেতে না দেওয়া, ভাঙচুর করত মহিলা। পড়ালেখা থেকে শুরু করে সবটুকুই ঠাঁই সে কাকার কাছে পেয়েছে। পলাশ জীবনে প্রথম খুনটা তার মাকে করেছিল। এতদিন সকালে পলাশ ঘুমিয়ে আছে, তার মা তাকে ঘুম থেকে জেগে ডাকানোর বদলে অন্যভাবে জাগিয়ে তুলল। চামড়া দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিল। উপরে চামড়া পুড়ে শরীরে মাংস ঝলসে গেল। পলাশ খুব কাঁদছিল, যদিও সে জানতো তার মা কান্নার আওয়াজ পছন্দ করে না। এরপর তার মা এলো বাথরুমের পরিষ্কার করা আর দাহ্য রাসায়নিক নিয়ে, যেটি পলাশ তার মাকে মেরে ফেলেছিল। তখন সে স্কুল ছাত্র, তার চোখে নারী মানে অমানুষ, ঠিক তার মায়ের মতো। পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপ চাচারা মিলে। কড়া ড্রাগ দিয়ে দুই ভাই ওর মাকে নিয়ে ফুর্তি করেছে বছরের পর বছর। তবু কাকাকে সে কিছু বলেনি। মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কোনো কিছুই তার স্মৃতিতে ছিল না। তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না। ততদিনে সেও স্যাডিস্ট হয়ে গেছে, তা বোঝেনি। পাগল বোঝে না, সে পাগল। রূপকথার কান্না পাচ্ছিল। হাজার হোক বাবা, বিয়ের আগ অব্দি বাবা তাকে, সেও বাবাকে ভালোবাসতো। পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনই থাকতো। পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছিল, তখন খবর এলো হোটেল এবং সবগুলো ডেরায় আইন রক্ষাকারী বাহিনী গোটা ফোর্স নিয়ে ঢুকছে। পলাশ বুঝল না একসাথে এত কিছু হচ্ছে কি করে, কে করছে। কিছুক্ষণের মধ্যে সে ফোর্স বাড়িতে ঢুকে পড়বে তা নিয়ে মোটেও সন্দেহ নেই পলাশের। রূপকথা হাতটা ধরে দ্রুত রুমে নিয়ে বের হয়, তাড়া দেয়, দ্রুত বের হতে হবে এক্ষুনি। আমি তোমার সাথে কোথাও যাব না। অপরাধ করো তুমি, তোমাকে ধরা হবে। আমি বাবার কাছে যাব, তুমি পালিয়ে বাঁচাও। পলাশের চোখের মনে ডাল হয়ে উঠতে, অথচ ভয় পেল না রূপকথা। বারবার কল আসছে ম্যানেজারের, দল ছুটো হয়েছে ওদিকে সেটা নিশ্চিত। দেশের বাইরে রিগেলি যাওয়া সম্ভব নয় এই অবস্থায়। কোথাও আন্ডারগ্রাউন্ড হয়ে কয়েকদিন পরে বর্ডার পার হতে হবে। ওপারে বার্মা পৌঁছাতে পারলেই হলো। সেখানে তার ব্যাকআপের অভাব নেই। পলাশের হোটেলে একটা ফ্লোরে শুধু মদ আর অনৈতিক দ্রব্যে ভরা, যেটা পুলিশ জব্দ করলো। ম্যানেজারকে বাড়িতে গিয়ে ধরা হয়েছে। হোটেলে সকাল সকাল মেলোক নিয়ে কত কাস্টমার ঘুমিয়েছিল, তারা সবাই পুলিশের জিম্মায়। কতগুলো থানায় পলাশের পেইড এজেন্ট আছে, তার হিসাব পলাশ নিজেও রাখে না। সে সব অন্য কেউ সামলাতো, অথচ সেই সকল কিনে রাখা লোকদের পার করে এত বড় ফোর্স উদয় করতে পারে কারা, তা বুঝতে পলাশের খুব বেশি সময় লাগলো না। তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা পলাশ শেষ রাতের দিকে জানতে পেরেছিল। কিন্তু কাকাকে কে মেরেছে, সেই নাকি অন্য কেউ। অন্তু এসব খবর পেল ওয়ার্কশপের ছেলেদের কাছ থেকে। রতন দোতলায় উঠে অন্তুকে ডেকে বলল, ভাবি আজ কোথাও বের হইয়ে না, অনুরোধ লাগে। কেন, বিশেষ কিছু হয়েছে? গাইগুই করছিল রতন। অন্তু বলল, নিঃসংকোচে বলুন রতন ভাই, ভাই মানা করছে, আপনারে পাহারা দিতে কইছে। আমাকে? হ্যাঁ, বিশেষ করে আপনারে, গোটা বাড়িটাও। কেন? তা কিছু বলেনি। রতন জয়া আমিরের বউর সম্মুখে একটু থতমত খায়। মেয়ে মানুষ, অথচ কথাবার্তা ভাজ কেমন জানি করা। ভাবি আপনি বাইর হইয়েন না প্লিজ। অন্তু অবাক হলো, এমনভাবে বলছেন কেন? আমি কি হোক অবাধ্য, এমনটা জানেন আপনারা? রতন কথা বলে না, কাচুমুচু হয়ে দাঁড়িয়ে থাকে। অন্তু ভুরু নাচায়। রতন মেয়েকে হাসি, না মানে আমরা জানি ভাইয়ের কথা আপনি শোনেন না, ভাইরে মানেন না আপনি। সরি ভাবি, মানে। অন্তু কপাল চেপে ধরে মুচকি হেসে ফেলল। আপনারা ভয় পান আমাকে? হা না, মানে ভয় না। আমি কি খুব অশুভ? ছি কি কন, তাকে কইছি আল্লাহ মাফ করুক, অমন কথা কমু নাকি? ও ছি, আপনি খুব ভালো। কি করে বুঝলে? এই লাইনে আছি বইলা কি অমানুষ হয়ে গেছি? মানুষ চেনার ক্ষমতা আছে আমাগো। আমি খালি কইছি ভাই আপনারে খুব মান্যি করে, মানে আগে কোনোদিন কাউরে সামনে
থামতে দেখিনি জয় ভাইয়েরে। আপনি? আচ্ছা আচ্ছা, সেসব যাক, আপনার ভাইয়ের নাম্বারটা দেবেন তো। অন্তুর ফোন জয় নিয়ে নিছে। তুলির ফোন এলে নম্বর তুলল। রতনকে বলল, আজ যেহেতু আমরা সব বন্দি, চলুন পিকনিক করি। আমি রান্না করব, দুপুরে সবাই খেতে চলে আসবেন কেমন? অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন। অন্তু ভুরু কুচকে চেয়ে থাকে। কয় বছর আগের কথা, অন্তু কতই না ডান পিঠে চঞ্চল ছিল। আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে, ভয় পায়। জয় নেই, আর সে রোজা রাখেনি। প্রথম 2-3 বার কল রিসিভ হলো না। পরে রিসিভ করে জয় ঝাড়ি মারল একটা, বালটা আমার। এখন কল করছিস কেন? দাওয়াত খাইতে আসছি আমি। কি দরকার তোর? ফোন রাখ। ধমক মারল একটা। অন্তু শান্তস্বর বলে, আমি কথা বলছি। জয় বোধহয় অবাক হলো। ঘরওয়ালি, আপনি কল করছেন আমার? অন্তু সেসব আন্তরিক পেঁচালে সায় না দিয়ে বলল, কোথায় আপনি? আপনার টেনশন হচ্ছে? কথা বাড়াবেন না, জবাব দিন। রাজধানীতে আছি, ফিরবো আজই। চিন্তা করো না, ঠিক আছে? আমি চিন্তা করি না আপনার। জয় হাসলো। অন্তু বলল, রাজু নাজুগার মারা গেছে শুনলাম। অলস কণ্ঠে বলল জয়, হ্যাঁ, আমিও শুনছি। রতন এসে দাঁড়ালো। অন্তুর কিছু লাগবে কি না তা জানতে এসেছে সে। আমি বের হব কেন? আজ বিশেষ কিসের রেস্ট্রিকশন রেখেছে? পলাশের বাসায় রেড মারছে বেয়াই বাড়ির লোকজন, তাতে আমাদের কি? আমাদের? আমি তুমি মিলে আমাদের? আপনার রসিকতা বিরক্ত লাগছে। লাগে না কখন? সেদিন পলাশ একটা দাবি করছে। কি দাবি? তোমাকে পলাশের লাগবে। এতকাল তো পাটোয়ারি বাড়ির ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারেনি। তার উপর পার্টনারশিপের একটা ধর্ম আছে না? কিন্তু পুরাতন মেলা হিসাব রয়ে গেছে। জানো মনে হয় সেসব। আমার পলাশরা বলি না, কিছুদিন চুপ করে থাকি, তারপর ক্ষোভ পেলে ধরি। ওর কিছুদিন হয়ে গেছিল তো, সেদিন ফাইনালি বলল তোমাকেই লাগবে। এতদিন ভার্সিটি গেলে ধরে ধরে ফেলতো, যাও নেই, পারেনি। অন্তুর নিঃশ্বাস গতি বাড়ল। এরপর কি? আমার উপর কৃতজ্ঞতা আসতেছে না? অন্তু ঈশ্বরে রতনকে চলে যেতে বলল। রতন বাধ্যের মতো আদেশ পালন করল অন্তুর। জয় বলল, আমার মনে হলো তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হতে না কোনোভাবে। হতাম না, এই তো। আর কি, এই জন্য একটু লড়াচড়া দিচ্ছি। এটাই বুঝতে পারছেন পলাশের? দেরি লাগবে না যে আমি দিছি বেয়ের বেই লড়াচড়া। ব্যবসায় হারায় পাগল শালা, আর পাগল হয়ে এবার ফোয়ারা হয়ে ঘুরবে। বিপদ চারিদিকে। বাড়ির আশেপাশে 3-4 রকমের শত্রু ঘুরছে। বের হবে না বাড়ি থেকে, খবরদার। আমি আসি। বসে কথা বলবো না, ব্যস্ত আছি। এখন কথা বলার পরিস্থিতি নেই। অন্তু কল রেখে থম মেরে দাঁড়িয়ে রইল। পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না, অথচ এই বাড়িতে আসার পর বাইরের সব কিছু ভুলে বসেছে। বাড়ির ভেতরে একের পর এক যা ঘটনা চলছে। মুস্তাকিম মোহন কোথায়? আচ্ছা, সে কি স্বার্থপরের মতো ভাবছে? এই জয়াময়ী শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে 2-একটা পদক্ষেপ নিয়েছে বলে সে কি আসলে কৃতজ্ঞতা বোধ করছে লোকটার প্রতি? আর সব অপরাধ অন্তু গা ঝাড়া মারে। সে স্বার্থপর, তবে এমন স্বার্থপর নয়। এখন বাচ্চাগুলো প্রায় 2 দিন না খাওয়া। অন্তুর অস্থিরতা আর ক্লান্তিতে সোফায় বসে পড়ল। কি হচ্ছে চারিদিকে? সংকট কি কাটবে না? ঝড় ঘনিয়ে এসছে। আম্মুকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলল, খোঁজ খবর নিল। তারা ভালো আছে ওখানে। অন্তু জানতো এই শহর ছাড়লে ভালো থাকবে ওরা। ঝন্টু সাহেব স্টোররুমটা কতটা নিরাপদ তা জানা নেই পলাশের, তবুও মানুষগুলো নিরাপদ। মাজা সিগারেট ফুগাচ্ছে এই বস্তার উপর বসে। সরু আলো অন্ধকার দূর করেনি ঘরটা। পলাশ একটা কাঠের খণ্ডে তবলা বাজাচ্ছে আঙ্গুল দিয়ে, যেন খুব আরামে নিশ্চিন্তে আছে। ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন, ও পলাশ, তোমার মতো এতকাল চুপ করে আছি, এইবার যখন নিজের পেছনে ঘা লাগায় তখন ওই 2 শালার চ্যাংড়ার পিছনে লাগবার চাও? আগে কইছিলাম ব্যবসায়ী গুটাও 2টারে খতম করে দেই। আমি আমার বাড়ির মেয়ে এক শুয়োরের কাছে বিয়ে দিছি। রাক্ষস নাটকির পো।
পলাশের চোখ দুটো বুজে রেখে বলল, মামা কথা কম বলুন, মেজাজ গরম করবেন না। মাঝা সিগারেট ফেলে আরেকটা ধরল। একের পর এক টেনে যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণ সহজ কাজ নয়। আপন মনে বলল, শালার হাসপাতালে সেই দিনগুলো ভুলছি আমি। নিহাত বনজামাই না হইলে কবে বান ড্যাশটারে পুঁতে ফেলতাম। রিমিরে ওই বেজন্মার কাছে বিয়ে দেওয়া ভুল হইয়াছে সেইকালে। আমার এক একটা আঘাত আর ব্যথার শোধ না তুলে পলাশ ভাই তোমার হাতি দিব না দুইটারে। তুমি দিনের পর দিন থামায় রাখছো, নয়তো কবে দুইটারে জবাই করে ফেলতাম। খালি তুমি নয়তো কি করতি? পলার চোখ খুলে তাকায়। জল জল মনির দুপাশে শিরায় শিরে রক্ত জমে উঠেছে। মার্জার রাগে কাঁপতে কাঁপতে তাকায়। আব্বা বসে আছে, কিছু বলতে পারতেছে না। শোনো পলাশ ভাই, একবার ওই বাড়ি ঢুকলে সবগুলো মা মানসির পেছনে মেরেই তবেই ফিরব। পলাশ হাসল। সাধারণের চেয়ে বেশি ভয়ানক দেখালো তার ফ্যাঁসফ্যাঁসে হাসি। আধো আধো অন্ধকারে চোখ দুটো জ্বলছে সাপের মতো। বলল, জয়ের বউ মেন ফ্যাক্ট রে মাজু। ওই চেংড়ি যেদিন থেকে কাহিনীতে এন্টার করছে, শালার বাজি পাল্টে গেছে। জয়ার জয় নেই। আমার সাথে কি না করছে, তবু কিচ্ছু করেনি। কেন বলতো? হেসে উঠল জোরে জোরে পলাশ। মাঝার অন্যদিকে মুখ ফিরে রইল। তার কালো চেহারা আর কালো হয়ে উঠছে। সে সহ্যই করতে পারে না জয় হামজার কথা। আজ ওই দুইটা শুয়োরের বাচ্চা রাস্তায় না এলে তারা থাকতো জেলার রাজনীতির জমজমাট। অথচ 10 বছর ধরে তারা মন্দায় পড়েছে। বাপ চাচার নাম লুট হয়ে গেছে। এক এক করে কাকা বাপ সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে। পলাশ বসল, রাজনীতিবিদগুলো আমার ঠিক ততটা দরকার যতটা মনে কর। ঠিক মতো হাঁটতে গেলে শক্ত জমিন দরকার পায়ের তলায়। ওরা ছাড়া তো গতি নেই। দেশের টেরোরিজমে ওরাই শক্তি, ওরাই মুক্তি। জেল থেকে বাঁচাবে, ব্যবসায় নিরাপত্তা দিবে, পুলিশ প্রশাসনে কুত্তার মতো চালাবে, বর্ডার পার করবে। ওরা ছাড়া গতি নেই। হাতে রেখেছিলাম, কিন্তু আমার ইগোর চেয়ে বড় কিছু নেই। ওইটা চটকাইছে জয় প্রথম ওর বউয়ের জন্য। অথচ আমি আজ পর্যন্ত চুপচাপ, কিচ্ছু করিনি। সেই মেয়ে নিজের কাছে অবিশ্বাস্য ঠেকেছে। সিগারেট কেড়ে নিল মাঝার থেকে। দুটো লম্বা টান দিয়ে বলল, একটা মা ড্যাশের কাছে হেরে গেল, ওই মা ড্যাশরে ছাড়বো না ওই দুইটারে? দিন খারাপ চলতেছে, চলতে চলতে নতুন দিন আসবে না? ওরা যাবে কোথায়? ভাবি না এসব। মাঝার খারাপ লাগে না পলাশের কথা শুনে। পলাশের মতো সন্ত্রাসবাদের রাজনীতিরা টিস্যুর মতো হাতে রাখে, এই স্বীকারোক্তি খারাপ লাগে না। কারণ তারা তো আর রাজনীতিতে নেই, সব ডাউন। নাম খ্যাতি ক্ষমতা সবই আছে। মানুষের নীতি এটা, যা নিজের কাছে নেই অথচ থাকলে লাভ। এরকম জিনিসের ক্ষতি সাধনে মানুষ সুখ পায়। ব্যাপারটা ওরকম। আমার নেই, তোর হয়তো থাকবে, অথবা হয় আমার না, নয়তো ধ্বংস। মাঝার মনে এখন তাই চলছে। সে ক্ষমতা তাদের নেই, সেই ক্ষমতার নামে বদনাম শুনতে তার সান্ত্বনা লাগছিল। পলার চোখ বুজে দেওয়ালে পিঠ হেলান দিয়ে বসে থাকে। পরিকল্পনা সাজায়। রূপকথাকে পুরনো বাড়িতে রেখে এসেছে। পোস্টমর্টমের শেষে কাকার লাশ আসতে 2 দিন হবে। শুধু হামজা আর জয় না, তার নিজের লোককে বিশ্বাসঘাতকতা মনে হচ্ছে। যাকে সে আইন সামাল দিতে মিথ্যে পরিচয়ে বসিয়েছিল, রক্ত ফুটছে ভেতর। বাই এনি চান্স সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড। সে একটা প্রতিজ্ঞা করলো, কারাগারে অথবা ফাঁসির আগে সে সবগুলো অন্তত তার পাগলামি দেখাতে চায় একবার। এরপর সব শাস্তি মঞ্জুর, তবে তার আগে প্রতিশোধ। যারা তার এত ধার্যের সন্ত্রাস সাম্রাজ্যে ফাটল ধরেছে, তারা বেঁচে থাকলে দেশ ছেড়ে পালাবে না সে। হোটেল থেকে শুরু করে প্রতিটি জেলায় সিট পড়েছে, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে বোধহয় এতক্ষণে। হন্য হয়ে পুলিশ তাকে খুঁজছে। তাকে সন্দেহ করা হচ্ছে কাকার খুনের জন্য। জয়ের এই রাজনৈতিক ক্ষমতাকে সে পণ্ড না করে দেশের সীমান্তের উপরে পা রাখবে না। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ খুব কানে লাগে। নিঃশব্দ রাত। রাত 3টে বাজছে। অন্তু জায়নামাজের উপর ঘাড়ের নিচে মাথা রেখে শুয়ে থাকলেও অনেকক্ষণ পর
জয় উবুর হয়ে বিছানায় আছে, খুব ক্লান্ত সে। ঘরে ঢোকার পর ঘরের ভেতর থেকে উটকো গন্ধ বন্ধ হয়ে আসছে। সে মিনিট 10 হবে রুমে এসে তার অল্প কিছুক্ষণ লাগে। অন্তুর ধারণা কাউকে টর্চার করে ঘরে ফিরছে সে। রাজধানী থেকে ফিরছে রাত 11টা, অথচ বাড়ির ভিতরে ঢুকে নিয়ে একবারের জন্য মাঝরাতে গোসল করা পুরনো অভ্যাস। ঝটপট করে গোসল করে সে শুয়ে পড়ল। রাত বাজছে, সাথে অন্তর ভাবনা। আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে ফিরছে, এটা অন্তর ধারণা একজন নয়, একাধিক ছিল। অন্তু উঠে দাঁড়ায়, তার মন ঠিকছে না। বাচ্চাগুলো না খেয়ে আছে হয়তো এখন। অন্তুর মুখে খাবার রোচে না, গলা দিয়ে নামে না, খিদে লাগে না। সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, জয় উপুর হয়ে বালিশে উপর মুখ গুজে জড়ানো কণ্ঠে বলে, আর্মিন, বাইরে যাবি না। অন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো সে কথা শুনে, তারপর তা অগ্রাহ্য করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এ সময় বাগানে যাওয়া সম্ভব নয়, লোহার গেটটা দিয়ে ঢোকানো হয়েছে লোকগুলো। লম্বা বারান্দায় সিঁড়ির দরজায় তালা ঝুলছে। অন্তু 2-3 বার টানলো, ব্যর্থ চেষ্টা ভাঙার। আব্দুল্লাহ হাত সাধারণত ভিতরে বসে কোনাল তার বলছে, কি সুন্দর আওয়াজ অন্তু এই দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পায়। খিদেতে হয়তো চুপ করে আছে বাচ্চাগুলো। অন্তুর বুক পুড়ছিল, সে নিজেও কিছু খায়নি, রান্না করছে সকলকে খাইয়ে, কিন্তু নিজের পেটে খিদের অনুভূতি টের পায় না আজকাল বিশেষ। দরজায় হেলান দিয়ে বসলো অন্তু। রুমে যেতে ইচ্ছে করছে না, ঘুম আসবে না কোনোভাবে। চোখ দুটো বুঝতে আব্বুর মুখটা ভেসে আসলো। চমকে তাকায়। অন্তুর মনে হলো আব্বুর গায়ের গন্ধ পেলে খুব কাছে। কয়েক ফোঁটা নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়ল। ক্লান্ত হয়ে উঠছে রুহুটা, আর চলছে না। প্রগাঢ় অন্ধকারে বসে থাকে অন্তু। ঝিঝি পোকার ডাক ছাড়া চারপাশ নিস্তব্ধ, কোথাও আলো নেই, নেই জনমানব। বাচ্চাগুলো কুঠরিতে বন্দি। আর বুঝি আর কিছু এসেছে, অন্তু টের পায়। আমজাদ সাহেব এসে বসলেন পাশে। অন্তু কাঠটা হেলিয়ে দিয়ে কল্পনা করছে, সে আব্বুর কাঁধে মাথা রাখলেন। আমজাদ সাহেব বললেন, শক্ত অন্তু, বি স্ট্রং। তীর সম্মুখে, এ নৌকা ভিড়বে না, চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবি, একটু এগিয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবি, পরক্ষণে গা ছেড়ে উঠে তোকে তীরের গভীরে ফিরতে হবে। তুই তৈরি অন্তু? তখনই লৌহ কপাটের ওপারে ভেতর থেকে এক পৌরুষ কণ্ঠ সুতীব্র শুনিতে ভেসে আসে, কিছু শব্দগুচ্ছ প্রতিধ্বনি হয়ে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাকার। সকলে শান্তিতে থাকবে সেদিন, সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অন্তুর গাটা শিউরে উঠল। সে ছটপটিয়ে উঠে দাঁড়ায়, দরজায় হাত রাখে। তার ভেতরটা কাঁপুনি উঠছে, উত্তেজনায় বুক দমছে। এ কিসের সুর? নীরব যুদ্ধের দামনা। কোনো পুরুষ সাধারণ স্বরে গাওয়া এক সঙ্গীত এত বিদ্রোহ থাকতে পারে, এত সুকরুণ, তবু যেন রণঝঙ্কার। কণ্ঠটা চেনার চেষ্টা করলো অন্তু। সেই অস্ত্রের মতো ঝনঝন স্বর ফের শুটরানি। কোনো একদিন এদেশের আকাশে পতাকা কালিমার পতাকা দুলবে, সেই দিন আর বেশি দূরে নয়। কিছু পথ মিলে গেলে অন্তু শরীরটা ঝাঁকি মেরে উঠলে, মনে মনে ওঠে, ওরে টান, কে আপনি যুবক? এত বিরোধী অগ্নি। কখন আবার বলে উঠল, মাশা আল্লাহ। অন্তু চাতকের মধ্যে পিপাসার্ত হতে চেয়ে থাকে অন্ধকার সেই দরজার পানে। মাথাটা থাকা সেখানে, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিসের অশ্রু? সাহসের, অথবা পথহারা পথিকের পথ পাবার আশঙ্কা? অন্তু চুপচাপ ঘরে ফিরছিল। ডাইনিং স্পেসের কমন বাথরুমটার দরজা ছিল, জোরে শব্দ হলো। মনে হলো সে বাথরুম থেকে বের হলো অনেকক্ষণ পর। সাথে 1 গ্লাস পানি আর 2টো রুটি নিয়ে রুমে এলো। উদ্দেশ্য জয়কে বোঝানো, সে খাবার পানি আনতে গেছিল। জয় চোখ বুজে শুয়েছিল, ঘুমন্ত কিনা বোঝা গেল না। সকালটা খুব স্বাভাবিক কাটলো। অন্তুর চেহারা, চোখের নিচে কালি, ফর্সা মুখের বিভিন্ন প্রকার দুশ্চিন্তার ছাপ, কালচে ছোপ। রিমি এবং সে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করলো, তবে বিশেষ কথা হলো না। সবার সব কথা ফুরিয়ে গেছে এ বাড়িতে। তরু আসছে, টুকটাক কাজকর্ম করছে, তুলি মেয়েটাকে দেখাশুনো করছে। হামজা বেরিয়ে গেল। অন্তর ধারণা, হামজা সামনে সিঁড়ি দিয়ে নেমে বাগানের লোহার গেটটা দিয়ে গ্রাউন্ড ফ্লোরে কুঠরিতে ঢুকছে।
অন্তু পুরোটা বেলা নিজের ঘরে বসে পড়ল। অনেকদিন পর বই খাতাগুলো নড়ে চড়ে দেখলো। একসময় পড়তে বসলে আব্বু এসে চুপটি করে পাশে বসতো। অনেকক্ষণ চুপচাপ চেয়ে দেখতো পড়তে থাকা অন্তুকে। ঠিক যেন অন্তু তখন প্রাইমারি স্কুলের ছাত্রী। অন্তু আমজা সাহেবের কাছে কোনোদিন বড় হয়েছিল না। তারপর ঝাপটা এলো কবে? অন্তু নিজের ভুলগুলো ভাবে, এক মনে ভাবছিল সে কথা বেশি বলে, খুব বেশি কথা বলে, অথচ লোকে তাকে গম্ভীর ভাবত। তারা জানে না সে অজায়গায় চুপচাপ সহ্য মেনে নিতে পারে না। তার অনেক ভুল, তার কারণে গোটা পরিবার তছনছ। সে প্রচণ্ড স্বার্থপর, আত্মকেন্দ্রিক মেয়ে। মহানুভবতা নেই ভেতরে। অন্তু টের পেল আব্বু এসে বসেছে। জয় উল্টো দিকে ফিরে শুয়ে আছে। তখন সকাল 9টা। আব্বু জিজ্ঞাসা করলো, এখন কি চাস অন্তু? ভুলগুলো শোধরাতে। কিভাবে? যেটা বুঝতে পারছি। ভুলগুলো কি তা বুঝতে পারছো? সবই তো ভুল আব্বু। সব কোনগুলো? সেই তো সবই ভুল। তোমাকে হারিয়ে ফেলা, তোর ছাড়া আর কারো বাপ মরে না তোকার জীবনে, তার চেয়ে বেশি সংকট নেই। ভাই মরে না, পরিবার ভাসে না, তারা ভুল করে। এই জীবন এমন। তাহলে তো সব ভুলেরই দোষ। ভুলের ভুল। তোর দোষটা কোথায়? কারো কোথাও দোষ নেই। বরাবরের মতো আব্বুর যুক্তির কাছে হারলো, তবুও তর্কে জড়ায়। আমি অনেক পাপ করেছি আব্বু, তা ধরাতে দিচ্ছ না কেন? শুনি পাপগুলো। অন্তু উপহাস করে, জয়ামনির সাথে পাঙ্গা নিতে গিয়ে। তারপর আরও কত নাটক করলাম, সব তো নিজের ন্যাকামিতে, তাই না আব্বু? তোমার ধিক্কার জানানো নেই আমাকে? আমি কোনো পদক্ষেপে শান্তভাবে নিতে পারিনি। পরিস্থিতি খুব ভালো ছিল আমার জন্য, সুখকর। তবুও কেন যে চুপচাপ পেশাগত বুদ্ধিজীবীর মতো ছক কষে কাজ সারতে পারলাম না? আমি পাগল হয়ে গেছি আব্বু, বদ্ধ পাগল, বেতাল। আমজা সাহেব গম্ভীর মুখে চেয়ে থাকেন, তারপর চট করে হাসেন। নিজের ভেতরের সাথে খুব তর্ক হয় তোর, তাই না? সে তোকে পছন্দ করে না, সমর্থন করে না, তাকে জবাব দিচ্ছিস। অন্ত মুখ নামায়, স্বগতিকর বলে, আমি কি কি করছি জানো আব্বু? না, জানি না। শোনো বলছি। তবু অনেকক্ষণ চুপ করে রইল অন্তু, কথা বলল না কোনো। চুপ কেন? মেলাতে পারছি না আমি কি কি করছি। অনেক পাবার ভুল তো আব্বু, মেলাতে পারছি না। চেষ্টা করে দেখি। অসন্তোষ প্রকাশ পেল আমজাদ সাহেবের অভিব্যক্তিতে। অন্তু মুখ তুলে। আমজাদ সাহেব মাথা দোলায়, কিচ্ছু করিসনি। জীবন আমাদের নিয়ে খেলে, অথচ আমাদের সাহস নেই জীবনকে দোষ দেওয়ার। আমার জীবনকে ভয় পাই, তবু দোষারোপ করতে হয়, দেখতে হয় নিজের কর্মকাণ্ডগুলো দোষারোপ করে নিজেকে দোষী বানিয়ে মনোবল হারিয়ে বসি। আমি কি করব আব্বু? আমি পুরো ব্ল্যাঙ্ক। আমার মাথায় কিছু আসে না। আমি দূরে কোথাও চলে যাব। আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব। কিসে জড়িয়েছি? আমার তো কিছু নেই। আমি নিজেই গলা সমান ডুবে আছি। আগে এত ভালো মানুষই দেখাতে গিয়ে আমি কারো কি উপকারে করব? কেন করব? যার যেটা সে বুঝে নেক। আমি খাবো, ঘুমাবো, আর না হয় পালাবো এই শহর ছেড়ে। তারপর? অন্তু অল্প চুপ থেকে মলিন হেসে বলল, কোথায় যাব? জায়গা ঠাঁই নেই তো আমার আব্বু। আমার যে আব্বু নেই। আমার একটা তুমি আব্বু। আমার কাছে আম্মা নেই। আমার বাপটা বড় স্বার্থপর ছিল গো। সে আমায় বছরের পর বছর স্বপ্ন দেখেছে, তারপর একদিন হুট করে রেখে পালিয়ে গেছে এমন এক জায়গায় যেখানে 4 দেওয়ালে বিষাক্ত কাঠার বেষ্টনতে ঘেরা। অল্প নাড়ালে আঘাত অনিবার্য, অনস্বীকার্য। তো দমে যাবি? কি করতে হবে? অন্তু নড়ে উঠল। হেসে মাথা দোলাতে আমজাদ সাহেব, তোকে উকিল হতে হবে অন্তু, আরও স্বার্থপর হতে হবে। আমার আদেশ রইল, এর পেছনে যুক্তি খুঁজতে যাবি না। লোকে তোকে সর্বোচ্চ পাপীর কাতারে দাঁড় করবে, তুই বাকি জীবন তোর আদায় করতে যা করতে হয় সব করবি। কি বললাম? সব। যেটা অযৌক্তিক হোক, অথবা স্বল্প পাপ, অথবা হোক খাঁটি স্বার্থবাদী। আমার কি করার আছে? আমি কেন জড়াচ্ছি নিজেকে? কোথা থেকে কি হচ্ছে আমার সাথে? চারপাশে কি চলছে? কেন? কবে থেকে? কিভাবে? অন্তু বদ্ধ পাগলের মতো ছটফট করতে থাকে। শান্ত হ। বলতো ভুলগুলো কি কি? কি ভুলের জিম্মেদারি ভাবিস নিজেকে? আমার ভুল? হ্যাঁ, তোর মতে তো। শুনি বল। সে অনেক। জয় আমিরকে ঘেন্না না করে ভার্সিটিতে দেখা হবার
প্রথম দিন মেনে নিলে আর কিচ্ছু হতো না। এরপর যা হয়েছে সব খালি পলাশের সাথে একবার দেখা হতো অন্তিকের বদৌলতে। আর হ্যাঁ, অন্তু খুব উৎসাহী হয়ে পড়ে, আব্বু ব্যাপারটা অনেকটা প্যারাডক্সের মতো, ব্যাখ্যা করব? আমজাদ সাহেব চেয়ে বললেন। অন্তু বলল, টাইম প্যারাডক্স হলো, ধরো তুমি যে কোনো অতীতে গিয়ে তোমার দাদাকে আর ছোটবেলার খুনি করে এলে। এখানে অনেক কিন্তু রয়ে গেছে। তোমার দাদা যদি তার ছোট বয়সে খুন হয়ে যায়, তাহলে সে বড় হয়নি, বিয়ে করেনি, তোমার বাবা জন্মেনি। আর তোমার বাবা জন্ম না হলে তুমি জন্মালে কোত্থেকে? আর যদি তুমি জন্মে না থাকো, তাহলে তোমার দাদাকে খুন করলে কে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। সমাজবিজ্ঞান ছেড়ে কিসে মন দিয়েছিস? মলিন হাসে অন্তু। সমাজবিজ্ঞান? সে সমাজ সিস্টেম এবং বসবাসরত এক একটা মানুষের দৃষ্টিকোণকে আমি মৃত্যুর মতো ঘেন্না করি। সেই সমাজবিজ্ঞানকে নিয়ে ভাবনার রুচি কোথায় আব্বু? সে তুমি যাই বলো, বিষয়টা মিলল না। বুঝতে পারছো? আমি বুঝতে পারছি। আমি যদি সেদিন জয়ামিরকে প্রতিহত না করতাম, তাহলে পরবর্তীতে এসব তামাশা হতো না। আর তামাশা যখন হয়েছে একবার প্রতিহত করার ফলে, আর প্রতিহত সে একবারে করতে পারে, সে কি পরের বার মেনে নেয়? আজীবন মেনে নেয় না। তুমি বলো আব্বু। এখনো বলছি। তাহলে তো হলো, এ চিরধার্য। তাহলে আর ভুল বলছিস কোনটাকে? ভুল? অন্তু হাসে। সবই ভুল। জন্মানো ভুল, বেঁচে থাকা ভুল। কি চাস দূরে যেতে? আমি এ নিতে পারছি না। তাতে কি, আমি ফুরিয়ে যাব, এটাই চেয়েছিলি। পারছি না আর নিজেকে টানতে। কি করতে হবে? মোকাবিলা করার শক্তি, বুদ্ধি, দক্ষতা আমার নেই। আমি যা করি তাই ভুল। অথচ আমার ধারণা সেসব আমি না করলে ভুল হতো না। অর্থাৎ ব্যাপারটা এমন, যা আমি করব তা ভুল, যা ভুল তা আমি করব। আধ্যাত্মিক হতে পারে। ওসবে মাথায় ঘুরছিল আজকাল, কিন্তু ক্লান্তির শেষ দরকার, বুঝলে? তাতে আমি ভিলেন হব, অযৌক্তিক আর খারাপ হব। হয়ে যা। কিন্তু কি করব? কিছু করিস না, সুযোগ বলবি। আর বাচ্চাগুলো, যেগুলো তুই ভুল বলিস, ওই ভাবনাগুলো, সেগুলো অন্তু। তোকে এত প্রতিবাদী হতে হবে না, স্বার্থপর হ। লোকের বাহ বা সহ জীবনে সব পাবি। সত্যি নাকি? হতেও পারে, নাও পারে। দায় সারা কথা বলছো? জীবনটাই দায় সারা অন্তু। চলছে তবু চালাতে পারছি না, তবুও পেরে ওঠা। কোনো মতে কেটে গেলে মৃত্যু। দায় সারাতে আমরা জীবনকে টানি, কোনো মতে শেষ ধারে পৌঁছে দিয়ে দায় সারি। অন্তু আর আমজাদ সাহেব বসে থাকেন পাশাপাশি। কেউ অনেকক্ষণ কোনো কথা বলে না। হঠাৎ আমজাদ সাহেব বলে, অন্তু। হ্যাঁ আব্বু? তুই কোনো ভুল করিসনি। আজ অবধি তুই যা করছিস তা একটাও ভুল ছিল না। তা ছিল বোকামি। তুই যে কতটা শক্তিশালী তা তুই জানিস না। গভীর দৃষ্টিকোণ ছাড়া বোঝে না। তোর প্রতিটা কাজের বহুল্য ব্যাখ্যা আর যুক্তি আছে। সেসব বোঝার দৃষ্টিকোণ সবার থাকে না। পরিস্থিতি মোতাবেক সব ঠিক হয়ে যাবে। সবশেষে হতে পারিস তুই ভুল অথবা ঠিক, তাতে যায় আসে না। যার মন যে বলবে করবি, পিছুটান নেই। সবাই পিছুটান রাখলে সবাই যে যার মায়ের গোলাম হয়ে পড়বে। মায়ের গোলামরা অধম হয়। পরিবার, পরিজন, সুন্দর জীবনের আশায় ব্যক্তিত্ব ত্যাগ করা ভালো। তারা এক একটা অদামি, অকর্মণ্য। আব্বু, আমি ভুল করছি, আর তার ফলে এসব ঘটছে। কোনটা ভুল? আর এসব থেকে বাঁচাতে কি করিস? তুই ওই কবিতা পড়িসনি? এক লোকে রাস্তায় বের হতো না, গাড়ি চাপার পড়া ভয়ে, নৌকা চড়ত না ডুবে পড়ার ভয়ে, ফ্যান চালাতো না ফ্যান ভেঙে পড়ার ভয়ে। এই জীবনযাপন করলে সব ঠিক থাকতো। জীবন টানাপোড়েনে আসবে, তাই শর্ত জন্মগ্রহণ করা। আর জন্মগ্রহণ করলে তার ধারাবাহিকতা থামানো যায় না। এসব ভাববি না আব্বু। গতকাল তুলি আপু বলেছিল জয়ামির আমার ঢাল। হ্যাঁ ঢাল, আগুনের তৈরি জ্বলন্ত ঢাল। অন্তু অবাক হয়। আমজা সাহেব বললেন, যেটাকে হাতে চেপে ধরে রেখে তুই সামনে শত্রুর যাবতীয় আঘাত থেকে রক্ষা পাচ্ছিস। অন্তু অদ্ভুতভাবে হাসলো। এদিকে আমার হাত যে ঝলসে যাচ্ছে প্রতিনিয়ত। আমজা সাহেব সায়দা মুচকে হাসলেন। তাতে কি? জয়ামির ক্ষয়, তোর জয়। এটাই নিয়ম। চেঙ্গিস খানও আজ মাটিতে মিশে গেছে, সবার ধ্বংস। আর এক একটা ধ্বংসের মাঝে বৈপরীত্য, নতুন সৃষ্টি। এটাই সূত্র, এটাই চক্র।
আব্বু তুমি বদলেছ, শতভাগ কথা তোমার নয়, তোমার কথাতে আমার সংমিশ্রণ। আমি আমি আজকে অন্তু অবাক হয়ে তাকায়। আসলেই তো, কার সাথে কথা বলছি? কেউ তো নেই। তবে কে? জয়কে কল করেছিল পলাশ সন্ধ্যার পর। হামজা তখন কিছু ফাইল দেখছিল সোফাতে বসে। জয় লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম পলাশ ভাই। পলাশ হাসলো। সালাম বস, ভালো? বলছি, এই প্রশ্ন জয় করবেন না। সে সর্বদা ভালো। মানুষটাও ভালো, থাকেও ভালো। ভালো থাকা একটা পেশা, একটা ব্যবসা। পুঁজি কি এই ব্যবসার? খারাপ মানুষকে খারাপ রাখা, ইটস আ অল রিলেটিভ পলাশ ভাই। মানুষ খারাপ থাকলে তার তুলনায় আমি ভালো থাকবো। তোর বউকে আমার হাতে দিবি না? সেটার জন্য ডিসকাশনে আসা যেত। এটা কি বললি বাপ? চাপা হিংস্রতা। পলাশের হাসি হাসি রবে থাকা কথাতে লুকায়। হামজা বলল, স্পিকার লাউড কর। তরু এসে 2 কাপ আদা চা দিয়ে গেল। সারা বছর জয়ের ঠান্ডা লেগেই থাকে। তোর ধারণা কবে জানি এই লোকে নিউমোনিয়া বা অ্যাজমা ধরা পড়ে। জয় মাথা নাড়ল। বোকা সাজবেন না পলাশ ভাই, আপনাকে বিশাল বেমানান লাগে। বউ তো আমি দেবই না, বউ হবার আগে দেইনি, এখন কেমনে কি? কাহিনী অন্যটা। বউ রক্ষা করা কোনো বিষয় না ভাই, ওটা আমি না চাইলে হবে। আমার বউ যে সে জিনিস না। কাহিনী? কাহিনী কি? মাঝার মাঝার। আমি আপনারা কইছিলাম ওর সাথে মিলে কোনোদিন আমার পিছনে লাগবেন না, তবু আপনি বারবার তাই করছেন। আমি আপনার কোনোদিন বিশ্বাস করি নেই যদিও, তবু আপনি এক বিশ্বাসঘাতকতা টাইপের বিক্রি করছেন, যার ফকিরের সিন্নি খান। সেই ফকির চেনেন না? না না, হলো মিয়া। মাঝার তো বাদামের খোলসা, আপনাকে বেকাবে দেই আমরা, তবু ছলছাত্রী। আমি কিছু করিনি, মাঝার যা করতে চেয়েছিল আমি বাধা দিছি। বাচ্চা দুষ্টুমি করলে মাদের ওরকম 2-4টে মিঠা ধমক দেওয়া লাগে। ও ব্যাপার না, ওটাকে প্রশ্রয় বলে। আমার চেয়ে বেশি কেউ পায় না এই জিনিস। তুই ভুল বুঝে কাম ভালো করিসনি বাপ। এই একটা কথা বললেন, ইমেজ নষ্ট করা। আমি জীবনে ভালো কাম করিনি, এটা আমার পার্মানেন্ট ইমেজ। অথচ আপনি এমন টোনে কথা বলেন যেন রোজ ভালো কাম করি। আজ এটা করছি, এটা হলো না। আমি মরবো খুব তাড়াতাড়ি, তবু শুধরাবো না, নিজেকে কন্ট্রোল করবো না। ছোট্ট জীবন, এত ভাবনা চিন্তায় রাখি না। যখন মনে যা চাই করি। কল রাখেন। কল করে ফেরফার করার চেয়ে পেছনে বাঁশ না দিয়ে কঞ্চি দিবেন, যে সেটা দেবেন কিভাবে সেটার পরিকল্পনা করেন। ইয়া হাবিবি, আল্লাহ হাফেজ। হামজা কপালে হাত চেপে হেসে ফেলল। জয় বলে, ঘাপলা আছে ভাই, ওর মতো মাথা নষ্ট পাগল শালা এমন বাংলা ছেলের মতো সরল প্রণালাপ করতে কল লাগাইছে। কাহিনী অ্যাডজাস্ট হচ্ছে না শরীরে, কিরমির করতেছে। হামজা শান্ত স্বরে বলল, তোর ফোন ট্র্যাক ডাউনে করার জন্য এত উন্নত ডিভাইস তো কোনো এসবি ডিপার্টমেন্টও নেই ওর কাছে। থাকলে কি তা মানে বুঝছো? দিনাজপুরে নেই, আই গেস ঢাকাতে কোথাও আছে। কঠিন প্ল্যান প্রোগ্রাম চলছে। কাগজপত্র ছুঁড়ে ফেলার মতো টেবিলে ফেললো। একটা তো মনের মতো কিছু নেই। জয় বলল, এগুলো স্টেটমেন্ট। এসব রাজনীতিতে পাঠালে উপর মহলের মাজায় লাথি ছাড়া কিছুই দেবে না। কল করে কাউকে ডেকে এসে রইল দুজনে চুপচাপ। আদা চা ঠান্ডা হয়ে এসেছে। শরবতের মতো সেই চা জয় শব্দ করে বাচ্চাদের মতো চুমুক দিয়ে খেতে লাগলো। হামজার উপরে মহলের দেশের ক্ষমতাসীন দলের মহাকর্তারা, তারা অনিয়মে কিছু দেয় না। বিরোধী দলের ছেলেদের আটকে রাখা, অত্যাচার করা, মিথ্যে অপরাধ কারাগারে ঢোকানোর মতো কাজগুলো হামজাদের মতো উঠতি নেতাকর্মীদের উপর ন্যস্ত হয়। তাদের প্রফিট তাদের কাজের স্কোর অনুযায়ী নির্বাচনে আগাগ দিয়ে পেরিয়ে যাবে। নীরব চুক্তিটা এমন, যে যতটা ভালো কাজ দেখাতে পারবে ক্ষমতা পাওয়ার ক্যান্ডিডেটের মাঝে, তারাই অবশ্যই অগ্রগামী থাকবে। হামজা যা করেছে, যা করতে চাইছে 2018 সংসদ নির্বাচনে, এটা মনোনয়ন পাবার সম্ভাবনা নেহাত কম। ডাউন পার্টি মাঝার, সে মানতে পারল না বিষয়টা। প্যাচ লাগানো, কঠিন প্যাচ। যে কাজ হামজা আর জয় মাসখানেক আগে করে ফেলতে পারত, তা গতরাতে
সম্ভব হয়েছে। মাজারকে পুরোটাই সমর্থন ও সহায়তা দিয়েছে পলাশ, নয়তো পলাশের বাপ বেকার বসে আছে, দলছুট হয়ে গেছে। তারা আজ আমজনতার চেয়ে বেশি কিছু না। শত্রু শত্রু বন্ধু মাজারের নীতিটা পালন করছে। পলাশের ব্যবসায়িক পার্টনারশিপের জেরে হামজাদের অধিকাংশ কাজের খোঁজ পলাশের কাছে থাকে। পলাশ তার লিক করতে মাঝারের কাছে। মাঝার নিজের ক্ষমতাহীন দলে চামচাগিরি করলো, এবার হিংসাপরায়ণ তাকে বিরোধী দলকে গোপন তথ্য দেবার কাজে নিয়োজিত করলো। অ্যালার্টশন পেয়ে ওরা নিজেদের গুছিয়েছে। হামজা জয় পেরেশানিতে চরম পৌঁছেছিল। দিনের পর দিন ছুটছে দুই ভাই। শেষ অবধি বাচ্চাগুলো অসহায়তার চিত্র ভিডিও বিবরণ তাদের সফল হয়েছে। অতগুলো বাচ্চার জীবন বাঁচাতে তাদের ধর্মের বড় ভাইরা ছুটে আসবে না, তা হয় নাকি? ধরা দিচ্ছে, শর্ত দিয়েছে বাচ্চাদের ছেড়ে দেওয়া। হামজা দেয়নি। ওরা জানের ভয় অল্প পায় না। বাচ্চাদের ছেড়ে দিলে ওরা মৃত্যু কবুল করবে, তবুও কোনো জবানবন্দি দিবে না। আজ বাচ্চারা পেট পুড়ে খেয়েছে, খেতে পায়নি তাদের আমিরা, খেয়েছে মার। সেসব হজম করতে না পেরে লুটিয়ে পড়েছে কেউ কেউ। হ্যাংলা পাতলা চেহারা রন্টু এসে দাঁড়ালো হামজার সামনে, কপালে হাত ঠেকিয়ে মাথা নুইয়ে সালাম ঠুকলো। সে হাঁপছে। হামজা জিজ্ঞেস করলো, কী অবস্থা ভাই? পাথরের মতো মাইর খাইতেছে, তবু কথা কয় না। আমার কাছে আবার উজুর পানি চাইছে, ঈশার নামাজ পড়বে। জয় উঠল, এক মগ পানি নিল বাথরুম থেকে। হলরুম থেকে বেরিয়ে যাবার সময় হামজা ডাকে, কোথায় যাচ্ছিস? জয় ফিরে এসে, একটু সাক্ষাৎ করে আসি ওর উজুর পানি দিয়ে। আঘাত করিস না, এখন আর করবো না। রন্টু ডাকে, আনমনে জবাব দেয়, ভাই একটা কথা বল। আগে বহুত এমন কেস সালটাইছি, একটু মারলে ওগো ধর্ম টর্ম সব গড়ে ভিতরে পালাই। ওরকম শক্ত জান দেখিনি ভাই। আমার কাছে আবার উজুর পানি চাই। একটু টু শব্দ করে না, ব্যথাও লাগে না। ক্যাডা ভাই ওইটা? আগে বহুত শিবিরের ছাওয়ালে খোলস করছি। উড়া মারার আগে বাঁচাতে চাই, নামাজ কালাম পড়তে চায় না। আজকের বাকিগুলাও ওই লোকটার মতনই না, অত শক্ত না, এটা আলাদা। হামজা শান্ত চোখ তুলে তাকায়। রন্টু ঢোক গিলল, ভয়ে আর কথা বলল না, চলে গেল দ্রুত হামজার সামনে থেকে। নিচতলা আঙ্গিনায় পার্টির ছেলেরা আনাগোনা গম গম করে সারাক্ষণ। নিচে থেকে বহুদিনব্যাপী উৎসব চলে সারা বছর পাটোয়ার বাড়িতে। সেটা আরও বেড়েছে হুমায়ুন পাটোয়ারের মৃত্যুর পর। এক গাদা সৈন্য মোতায়েন করে দুই ভাই বেরিয়ে যায় সন্ধ্যার আগে। চারিদিকে ঝামেলা সামাল দিতে হচ্ছে একসাথে। অন্তু বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দেখলো নিচের আঙ্গিনায় ভেতরকার পাহারাগুলোকে। ক্লাবঘরে আগুন লাগার পর থেকে ওখানে আড্ডায় তুলে এনে এখানে বসানো হয়েছে। রাতের রান্না চড়েছে তরু। অন্তু চুপচাপ দাঁড়িয়েছিল, কত রকম ভাবনা মনে খেলা করছে। জয় আহমেদের উপর সে কৃতজ্ঞত, জয় আহমেদ তাকে বাঁচিয়ে রেখে কৃতজ্ঞত সে। ঠিক যেমন মানুষ কৃতজ্ঞ থাকে অ্যান্টিবায়োটিক ওষুধের উপর, যেটা রোগ সারানোর সাথে সাথে শরীরে ইমিউন সিস্টেম দুর্বল করে, শক্তিমত্তা হনন করে, মাসখানেকের জন্য অকেজো মানবদেহ বৃক্কে এক প্রকার স্থায়ী ক্ষতিসাধন করে যায় চলমান জয়ামিরের দাহ্য রাসায়নিক দ্রব্যগুলির মতো। অন্তু এসব ভেবে হাসে। রিমি এসে কখন পেছনে দাঁড়িয়েছে টেরে পায়নি, জিজ্ঞাসা করে, কিছু বলবে? আপনার রুম বহুদূরে, কানে কিছু আসে না, হবে হয়তো। তাতে তো ভালো, কান ভালো আছে, আমার নেই। ঘর পরিবর্তন করুন। মুখ ফিরিয়ে অনীহার সাথে বলল অন্তু, আপনার কি হয়েছে আরমিন? অন্যরকম লাগছে। শুধরাতে চাই নিজেকে। মানে কেন এসেছেন? চাবি এনেছি, ফিরিয়ে নিয়ে গিয়ে রেখে দিন আর জায়গায়, চাবির জায়গায়। আপনি যাবেন এখন বড় ঘরে? প্রশ্নই ওঠে না। আমি নিজের আর বিপদ বাড়াবো না। এই বিপদে পড়ার ফলে কার কার উপর যে কৃতজ্ঞতা রাখতে হচ্ছে রিমি ভাবতে পারবেন না। আমি বিপদে আছি, তা থেকে প্রোটেক্ট করছে আমায়, আর আমার তার উপর কৃতজ্ঞতা রাখতে হচ্ছে। এর চেয়ে খারাপ খেসারত শুনলাম, এটাই সবচেয়ে কঠিন। তাই আর বিপদ নয়, এবার নতুন কৃতজ্ঞতা। এত অহংকার আপনার? ভুলভাল শব্দ উচ্চারণ করছে রিমি, ওটা আত্মমর্যাদা। কোনো পাপিষ্ঠর উপর কৃতজ্ঞতাবোধের আত্মপ্রকার গ্লানি। এত আত্মগ্লানি বইতে পারছি না। ওদের প্রতিটি আঘাতে আত্মচিৎকার আমাকে পাগল বানিয়ে দেয়। ওদের এভাবে টর্চার করা হয়নি, ওদের হয়নি, এখন হবে।
খারাপ কি? তাতে আমারই বা কি? আমি মানুষ, সাধারণ এক অসহায় মেয়ে। আমার ক্ষমতা নেই ওদের সহায়তা করার। এমন কেন করছেন? অত শক্ত হচ্ছেন কেন? প্লিজ আমরিন, আপনি সাহসী। আমি পারি না ওসব দেখতে, মোকাবেলা করতে। আপনি পারেন, আপনার সাহস আছে। অন্তু শক্ত গলায় চিবিয়ে বলল, সাহস? কিসের সাহস? হারানোর সাহস, তাই তো? বাপ ভাই, কেরিয়ার, সুন্দর জীবন সব হারিয়ে ফেলা বোকা সাহস, তাই তো? অথচ আপনারা চালাক, নিজেদের গা বাঁচিয়ে যা হয় করেন। আপনার কোনো শত্রু নেই, ক্ষয় নেই। ড্যামন মি। এই কথাগুলো বুঝতে এতদিন সময় লেগেছে আমার। রিমি কেমন কাতর হয়ে উঠল। আমি মানছি, সব মানছি, কিন্তু ওদের শরীরে ব্যথার কাতরানি আওয়াজ সহ্য হচ্ছে না আমার। আপনি একটু দেখে আসুন। পায়ে পড়ে আনবিন, যান, বড় ঘরে যান। সমস্ত ভার আমার। ওরা এখন ব্যথায় ছটফট করে চিৎকার করছে, আমার কানে সইছে না। সিঁড়ির দরজা খুলতে অন্তু খুব হাত কাঁপছিল। সে জানে না ভেতরে কি দেখবে। সেই কণ্ঠস্বর, সেই বিদ্রোহ সঙ্গীতের মালিক। বড় ঘরে পা রাখতে পা টলছিল খুব, হাত পা জড়িয়ে এসছিল। পশ্চিম কোণের লোহার দরজার ওপাশে ছেলেদের আওয়াজ আসছে। ওরা যদি ভেতরে ঢুকে আসে, কি করে সামাল দিবে খালি হাত তার? সে কম্পিত করে পায়ে বড় ঘরের ভেতরে গিয়ে দাঁড়ায়। কড়া পাওয়ার স্পটলাইট ঝুলছে মাথার উপর। দুজন কাঁধ হয়ে শুয়ে আছে। আব্দুল আহাদ দূর থেকে চিনতে পারল অন্তুকে। তার পা উঠছিল না, তবু হেঁটে এগিয়ে গেল। ওরা সবাই গেল আহতদের সেবা করছে। অন্তুর মাঝে গিয়ে দাঁড়ায়। চারজন নতুন পুরুষ, দুজন পড়ে আছে, একজন পা ছড়িয়ে বসে আছে, পায়ের কথায় হাত বলেছে। রডের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে চামড়া, ত্বক বিবর্ণ হয়ে মাংস থেতলে যাওয়ার স্থানে ঝুলছে। চতুর্থজন দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, চোখ বুজে, হাতে ব্যান্ডেজ, কপালে শুকনো রক্ত। মুখটা ওপাশে কাত হয়ে থাকায় দেখতে পেল না অন্তু। পায়ে শিকলের বাড়ি বাঁধানো, তা তালাবদ্ধ লোহার বিমের সাথে। অন্তু কয়েক কদম এগিয়ে গেল, মাথাটা চওড়া ওড়নার প্রান্তটা আর একটু টেনে দিল। সকলে ফিরে তাকায় ওর দিকে, অবাক হয়ে চেয়ে থাকে। চতুর্থজন বাহিরের মানুষের উপস্থিতি টের পেয়েও মুখ ফেরানোর তাড়াবোধ করল না। অন্তু আব্দুল আহাদকে বলল, খেয়েছে কিছু? শুকনো মুখে মাথা নেড়ে জানায় আব্দুল আহাদ। অন্তুর কাছে মিথ্যে ঠেকলো। নারী কণ্ঠের আওয়াজ পেয়ে সেই পুরুষ মুখ ফেরায়। অন্তু রক্ত সঞ্চালন থামে, কাঠের আশবাসের মতো জমে দাঁড়িয়ে যায়। সেই চোখ, রুমালে বাঁধা মুখোশের আড়ালে যে চোখ দুটো তেজস্ক্রিয় রশ্মির মতো জলজল করে জ্বলেছিল সেদিন, সেই চোখ জোড়াকে অন্তু ভুলবে না কোনোদিন। চাপদারি প্রশস্ত মুখখানা স্লান সেই পুরুষের। পরনে খাদি কাপড়ের ফতোয়া, কালো প্যান্ট, তার কয়েক স্থানে ছেঁড়া। হাতের কালো বেল্টের ঘড়িটায় কাঁচ ফেটে গেছে। অন্তু খেয়াল করে পায়ের যে স্থানে শিকল বেরিয়ে স্থানটা রক্ত জমাট বেঁধে দগদগ করছে। পুরুষটি সোজা হয়ে উঠল, নিজের দৃষ্টি সংযতন করে অন্যদিকে তাকিয়ে অন্তুকে উদ্দেশ্য করে বলল, এখানে এসেছেন কেন? ফিরে যান ভেতর বাড়িতে, নিজের ঝুঁকি বাড়াবেন না। সেই সুতীব্র ভরাট কণ্ঠ, সেদিন রাতের বিদ্রোহী স্বর। অন্তু চোখ নামায়, শুধু এটুকু উচ্চারণ করতে পারে, কে আপনি? আমি সৈয়দ মুরসালিন মোহন। অন্তু দু কদম পেছায়, চোখের পলক ফেলে না। অবরুদ্ধ নিষেধ, পর্ব 1, 31। পুরো গল্প প্লেলিস্টে।